ভার্সিটির প্রিন্সিপালের অফিসের কাছে গেলাম। সবাই আসতে পারি? আমাকে দেখে প্রিন্সিপাল দাঁড়িয়ে গেল। আরে স্যার, আসুন আসুন। আপনার কাছে একটা অনুরোধ করব, যদি রাখতেন। অনুরোধ বলছেন কেন? আপনি শুধু বলুন। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরেই ডাকুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। আচ্ছা। তাহলে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, আর ও হলো সাকিব, আর ও হচ্ছে তাওহিদ। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। ঠিক আছে, আমি তোমাদের সব কাগজ সব কিছু গুছিয়ে রেখেছি। তোমরা আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ, বলো। আমাদের আসল পরিচয় যেন কেউ জানতে না পারে। দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, বাইরে চলে এলাম। এখন আপনারা হয়তো ভাবছেন আমি কে, কিংবা আমরা কে, যে ভার্সিটির প্রিন্সিপাল স্বয়ং নিজে আমাদের সাথে এরূপ ব্যবহার কেন করলো। আসুন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছি। আমি ইমন আহমেদ। আমি এখানে নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তাহিদ ওরা আমার টিমের সদস্য এবং বন্ধু। আমরা সবাই বন্ধু। আমাদের এই এলাকায় আসার মূল কারণ হলো এখানে নাকি ড্রাগসের অনেক বড় এক চক্র রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরেই। শুধু ড্রাগ ব্যবসা নয়, তাছাড়াও আরও অনেক অবৈধ কাজ করে এই চক্রটি, যেমন কিডন্যাপিং, মার্ডার ইত্যাদি। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে শেষ করতে, তাও আন্ডার কাভার হিসেবে। যেহেতু সব কিছু এই ভার্সিটিতে কেন্দ্র করেই ঘটে, সেহেতু এখানে ছাত্র হিসেবে আমরা অ্যাডমিশন নিই, যাতে কাজটি সহজ হয়। এবং অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার আমাদের সাহায্য করলেন। আমরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিলাম, কারণ এখানে থেকেই আমাদের পড়ালেখার অভিনয় করতে হবে। সবাই বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হেড অফিসে জানিয়ে দিলাম যে আমরা কাজে নেমে পড়েছি। আজকে অনেক কাজ করেছি। নতুন বাসায় উঠলাম, সব কিছু ঠিকঠাক করলাম, তাই সবাই খুব ক্লান্ত। তারপর কালকা থেকে আবার ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম সবাই। কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই ওদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললাম। আর আমি জিপটা পার করতে গেলাম। জিপ পার করে আমিও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ একজন ওই বলে কয়েকবার ডাক দিল। পেছন ফিরে দেখি একদল মেয়ে আবারও ডাক দিল। আমি তাদের কাছে গেলাম, গিয়ে জি আমাকে বলছেন? সেখান থেকে একটি মেয়ে বলল, জি স্যার, আপনাকেই বলছি। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আমাকে স্যার বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়ে কি সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকে জানানো যাবে না যে আমরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। আমার ভাবনা ছেদ গুটিয়ে মেয়েটি বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? আমি মেয়েটির দিকে ভালো মতো তাকালাম। দেখতে তো মাশাআল্লাহ একদম হোরের মতো সুন্দর, শ্যাম বর্ণে তার গায়ের রং, চুলগুলি মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো। কিরে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, আমাদের 2 ব্যাচ সিনিয়র। তার মানে মেয়েটি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। অন্য একটি মেয়ে, কলি, এটা তো সিনিয়র, এখন কি করবি? তার মানে মেয়েটির নাম কলি। বাহ, ভালোই লাগলো নামটা। আজ সিনিয়র দিয়ে শুরু করি। সিনিয়রদের র্যাক দেওয়ার মজাই আলাদা। আমি তো অবাক। তার মানে এরা আমাকে র্যাক করার জন্য এরকম করছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পরিচয় জানে নাকি জানে না, কিন্তু না। তুই যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট্ট একটা কাজ দিলাম। এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস কর। এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র। তো কি করব? তোর পূজা করব? যা বলছি তাই কর, না হলে এমন অবস্থা করব না। তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? ওই, তুই চিনিস আমি কে? থাক ম্যাডাম, আমার চেনার প্রয়োজন নেই। আমি গেলাম, বাই। আমি যে হাঁটা দিব তখনই পেছন থেকে কেউ শার্টের কলার ধরে টান দেয়। পেছন ফিরে দেখি কলি। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস! এই বলেই থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগে হাতটা ধরে ফেললাম। দেখুন মিস কলি, আমি আপনার সিনিয়র, ভুলে যাবেন না। আর ভুলে গেলে আপনারই সমস্যা। আমি আবার হাঁটা দিলাম। তোকে তোকে আমি ছাড়বো না। আমি আবার দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখে মিস কলি তো একদম রাগে লাল হয়ে গেছে।
রাগী অবস্থায় মেয়েটার চেহারা মায়া আরও বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। তারপর আমি ভার্সিটির ডিএর কাছে গেলাম এবং পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসলাম নাস্তা করার জন্য। আবার ইউনিভার্সিটি লাইফে এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাই আলাদা। তবে কাজের পাশাপাশি কিন্তু আমাদের আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি আঙ্কেল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। ধুর, তোরাও আব্বা আম্মুর মতো আবার শুরু করে দিস না তো। আচ্ছা, তুই শুধু আমাকে এতটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার? না, তোর আম্মুর ছেলে। তখনই কোনার একটা টেবিলের দিকে চোখ গেল, দেখি কলি তার ফ্রেন্ডসদের সাথে বসে নাস্তা করছে। আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার সময় থেমে যাবে, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাবে সেই চোখের মায়ে ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে, এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন আর সার্থক। কলির দিকে তাকিয়ে বললাম, তাই বই আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দেবো। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হইলি কি করে? ওই দিকে তাকা। কলিকে দেখিয়ে বললাম। সবাই তাকালো। তার মানে ওই মেয়েটা? হুম। কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না। এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? শর্টিং সময় হলে ঠিকই বলে দেব। মেয়ের যদি কোনো বিয়ে থাকে? আমার মন বলছে নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলাম। আসলে ক্লাস করা তো হলো বাহানা, মূলত আমরা ভার্সিটি কিংবা ক্লাসে যাই সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলাম সবাই এলাকাটা ঘুরে দেখতে, সাথে এখানে থানার হাবিলদার নাইম ভাইকে নিয়ে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনি জানেন আমাদের আসল পরিচয় এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে উনি এনে দেন। নাইম ভাই পুরো এলাকা আমাদের দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরেই দেখলাম। বেশ কিছু চোখে পড়ছে, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতেও দেখলাম। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের আমি ভার্সিটিতেও দেখেছি। এলাকা দেখা শেষে বাসে আসলাম। বাসে এসে ভাত খেয়ে সবাই একসাথে বসলাম। সব কিছু তো চোখের সামনেই হচ্ছে। কিন্তু এখানের পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমাতে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে গেলাম। আমরা ক্লাসে ঢুকবো এমন সময় দেখলাম রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন যাচ্ছে। আমি ওদের ক্লাসে ঢুকতে বলে আমি সেই লোকটার পিছনে গেলাম। লোকটার মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই আমি তড়িঘড়ি করে মোড়টা ঘুরতে যাব। তখনই কারোর সাথে ধাক্কা খাই এবং তাকেই দেখি কলি নিচে পড়ে আছে। আমি কিছু না বলে সেই লোকটার পিছু নেওয়ার জন্য যেই আগাবো অমনি আমাকে ঘুরি ঠাস। কলি আমাকে চড় মারলো। চেয়ে দেখলাম যার পিছনে ছিলাম সে আর নেই, চলে গেল। শালার মাথাটাই গেল খারাপ হয়ে। বেয়াদব লুচ্চা, মেয়েদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে তাই না? তোকে আমি শালার এমনিতেই মাথা গরম, তার উপর এই বকবক, তাই আমিও একটা চড় দিলাম। কলি অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, সেই তাকে চড় মারল। রাগে ক্ষোভে তার চোখে পানি এসে গেল। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ক্লাসে। ক্লাসে বসে কিরে কোথায় গিয়েছিলি? পাইছিলাম কালকে রাতের একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন, ভাবি আবার কি করলো? তারপর সব কিছু খুলে বললাম। মামা, তোর চরমারাটা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল করলি। কি করবো বল, মাথা তখন উল্টা ঘোরাচ্ছিল। আচ্ছা বাদ দে। অন্যদিকে ইমন চলে যাওয়ার পরও কলি সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায়, বরং তার বাবাকে কল দেয়। আমরা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেলাম। সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিলাম। তখনই দেখলাম গেট দিয়ে একটি পুলিশের গাড়ি ঢুকলো এবং আমাদের দিকে আসতে লাগলো। দেখলাম সেখানে নাইম ভাইও আছে। নাইম ভাই আমাকে ইশারা দিয়ে সামনে সামনে নিতে বলল। তাই আমি মেহবুবকে বললাম, এখানে এখন যাই ঘটুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবি। আচ্ছা। আর কিছু বলতে পারলাম না। ততক্ষণে পুলিশ আমাদের সামনে চলে এলো। এসে এখানে ইমনকে? যেহেতু সবার সামনে আমরা অপরিচিত, আমি কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন?
আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পাবে। আমি একটু সময় নিয়ে মেহবুবকে বললাম, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যে যেন ছাড়া পাই, আর ওখানে সব খবর নাইম ভাই তোদের জানাবে। মেহবুবকে বলে আমি তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলাম থানায়। রাস্তায় সুযোগ বুঝে আমার খবর সব মেহবুবকে দেওয়ার জন্য বললাম নাইম ভাইকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো এসআই রুমে। দেখি এসআই সাহেব তার চেয়ারে বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু আমার বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সেই বখাটে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইপটিজিং করছস? এসআইয়ের কথা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমি আবার কখন কাকে ইপটিজিং করলাম? কিন্তু যখন চেয়ারে বসা মেয়েটি আমার থেকে ফিরল তখন আমি সব ঘটনা বুঝতে পারলাম, কারণ সেই মেয়েটি কলি, তার মানে কলি এসআইয়ের মেয়ে। তোকে আজ আমি এমন শাস্তি দেব যে তুই আর কোনোদিন কোনো মেয়েকে ইপটিজিং করার আগে 100 বার ভাববি। আমি নাইম ভাইয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম এবং গিয়ে কলির পাশের চেয়ারে গিয়ে বসলাম। আমাকে এভাবে বসে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হলো। মিস্টার রহমান এসআই, এখানে অবাক হওয়ার কিছুই নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথে বেয়াদবি করছিস? এই বলে এসআই আমার দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো। রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা তো ধরুন। এসআই ফোনটা রিসিভ করলো। ওপাশের কথা শোনার সাথে সাথে সে নড়ে চড়ে উঠল এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং আমাকে ফোনটা দিল। আমি ফোনটা নিয়ে, হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আয় তাহলে। পকেটে টাকা নেই। ধুর বেটা, তুই একটা ফাউল। টাকা কই তোর? সকালে বাসায় রেখে আসি। আমরা নিতে আসলে তো সমস্যা হবে। তুই বরং তোর শ্বশুরমশাইয়ের কাছে ফোনটা দে। কাকে দেব? বেশি সাধু সাইজো না মামা, আমি কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। আচ্ছা দিচ্ছি। এতক্ষণে তাদের দিকে তাকালাম। তাকে দেখি বাবা মেয়ে আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমি ফোনটা শ্বশুর মশাই মানে এসআইয়ের কাছে দিলাম। ধরুন, আপনার সাথে কথা বলবে। ফোনটা হাতে নিল। ফোনের ওপাশ থেকে, এরপর যেন এমন ভুল আর না হয়। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচিত নয়, আমার ভাই বন্ধু। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর ইমনকে যেখানে থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে গেল। ফোনটা রেখে এসআই সাহেব আমার দিকে তাকিয়ে, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলেই খুশি হব। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? না, কলি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা কলি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইপটিজিং। কথাটা শুনে আমি কলির দিকে তাকিয়ে দেখে বেচারি ভয় পেয়েছে। এবার আমি একটু হাসি দিলাম এবং এসআই সাহেবকে বললাম, আমি এগুলির কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। বাকিটা না হয় আপনি তার কাছ থেকে শুনে নিন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম ভাই আমাকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। আমাকে দেখে সারাটা দৌড়িয়ে আসলো। কী রে, শ্বশুরবাড়ি গেলি একলা একলা? তা বন্ধু, কেমন লাগলো? আদর যত্ন করেছে নাকি? দূর বেটা, ভাবতেই অবাক লাগে। শেষ পর্যন্ত পুলিশের মেয়েরই প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওইরকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লাম কাজে। কালকের মতো আজকেও এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি। এক পর্যায়ে সবাই একটা চায়ের দোকানে বসলাম। সবাই চা খাইতেছি। এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস, আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। আমার কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই আমি পেছন ফিরে লোকটার দিকে তাকালাম। লোকটা আর কেউ নয়, কালকে যার পিছু নিয়েছিলাম সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলেই হাঁটা শুরু করলো। মেহবুব, কালকে সেই লোকটা পিছু নিয়েছিলাম যে। কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়ে আমরা লোকটার পিছু নেওয়া শুরু করলাম। লোকটা হাঁটতেছে আর আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিচ্ছি। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল
এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হয়তো তার সন্দেহ হয়েছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। আমরা আবার তার পিছু নেওয়া শুরু করলাম। কিছু পথ অতিক্রম করার পর সে মোবাইল বের করলো এবং কার সাথে যেন কথা বলল। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। আমরাও তাকে ধাওয়া শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভিতরে ঢুকলো। আমরা আমাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মোডে গোডাউনের ভিতরে ঢুকলাম। প্রথমে আমি আর মেহবুব, তারপর সাকিব, সাইমান। গোডাউনে ঢোকার সাথে সাথেই আমাদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। আমরাও গুলি চালানো শুরু করলাম। বেশ কয়েকজনকে আমরা শেষ করলাম। এখন আর কেউ আমাদের উপর গুলি করাচ্ছে না, মানে সবাইকে শেষ করে ফেলেছে। কিন্তু যার পিছু নিয়েছিলাম তাকে পেলাম না। সবাই যখন খুঁজে সেই লোকটাকে দেখছিলাম, তখনই পাশে ছোট্ট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। রুমে ঢুকে দেখি সেই লোকটা ওর সাথে অনেকগুলো ড্রাগস। লোকটাকে ধরলাম এবং ড্রাগসগুলি ওখানে রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলে লোকটাকে নিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম এবং একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখলাম, যাতে ওর কাছ থেকে আমরা আরও ইনফরমেশন বের করতে পারি। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির কাছে এসে দেখি কলি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি তো এইদিকে আসতেছে। কলি আমার সামনে এলো। ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে তো ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বোঝালো। তার মানে আপনার বাবা বোঝালো তাই এত ভালো ব্যবহার করছেন, না হলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকাই ভালো লাগে, ওর শৃঙ্খল নয়। ব্লা 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 আরও জ্ঞান জানলাম ওর ওপর। আমার কথা শেষে জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। কলি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমরা হ্যান্ডশেক করলাম। আচ্ছা, আমরা চাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসার পর ওরে শালার, ভাবির উপর কি জ্ঞানী না ছাড়লি? হয় তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্ব করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস? হয় হয়, তুমি তো পুরাই চাইনিজ মাল, শুধু দেখাও আর দেখাও, ভিতরে পুরাই পাকা। ওই আমি কিন্তু তোদের সিনিয়র, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখ হারামি, নাইলে মুখে কচু পাতা দিয়ে দিমু। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি গ্যাঞ্জাম চলতেছে। কাহিনীটা বোঝার জন্য আরেকটু ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। আমরা দাঁড়িয়ে শুনতে লাগলাম। তুই টাকা নিছিস কিন্তু আমার মাল দিতে পারবি না? এত বড় সাহস তোর? তোকে বলছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দিব। কাল থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই ব্যাস। ভাই দেখ, আমাকে সব ভাই মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই না, তার মোবাইলও বন্ধ। আমি জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাইলে তোরে আমি দেখে নিব। তারপর সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু শফিকটাকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিককে ভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। আমরা চুপচাপ ক্লাসে বসে গেলাম। খানিক্ষণ পরেই ক্লাস আরম্ভ হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলাম নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিলাম আর কথা বলছিলাম। তখনই দেখি কলি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। কলি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় ইমনকে দেখে। দোস্ত, তোর বাসায় আমি একটু আসি। কি রে, কই যাস? আসতেছি। কলি নাস্তা নিয়ে ইমনের টেবিলে আসলো। হাই। আরে ভাব, শালার মুখটা আমি চেপে ধরলাম, নইলে আজকে মান সম্মান সব খাইতো। হ্যাঁ, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। সাইমন আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। কলি একটু হাসি দিয়ে আমার পাশে বসলো। তোমার ফ্রেন্ডটা তো ওই দিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট তুমি। বন্ধু যেহেতু হয়েছো, তাহলে তুমি ডাকতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। তারপর সবার সাথে কলি পরিচয় করে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর
আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। ওই চল। শোনো, হুম। বিকেলে ফ্রি আছো? কেন? এমনি আছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে সময় বলবে মেঘ সে সময়ই ফ্রি। তোমার নাম্বারটা একটু দাও তো। নাম্বার? কেন, দিলে সমস্যা নাকি? না, নাও। 018792657। আচ্ছা, কল দেবো। ওকে। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলাম। বাসায় যাওয়ার রাস্তায় মাইয়ায় আমাকেও ভাইয়া ডাকে, আমাকেও আপনি আপনি বলে। আর ইমনকে তুমি। আবার নাম্বার নিয়েছে, বিকালে দেখাও করবে? হ্যাঁ, এটাকে বলে ভালোবাসা? দেখতে হবে না, তোদের ভাবি বলে কথা। সবাই বাসে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে গেলাম সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিলাম। পৌঁছে দেখি লোকটা এখনও বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানির ঝাপটা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। আমি একটা চেয়ার নিয়ে তার সামনে বসলাম। লোকটা চোখ মেলে আমাদের দেখে ভয় পেয়ে গেল। একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আত্মা বাধা, তাই আর পারল না। ভাই আপনারা কে? মানুষ। আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনি না। তাহলে আমার সাথীদের মেরে ফেলেছেন কেন এবং আমাকে ধরে এনেছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে চেয়েছিস? তুই নিষ্পাপ, কোনো অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছু করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষকে তো ছাড়িসনি, আর সেই মানুষদের পক্ষ থেকে তোর খেদমত করার জন্য আমরা এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দিত। মেহবুব খুলে দিল। এখন বল তোর নাম কি, আর তোদের এই ব্যবসার গডফাদারটা কে? আমার নাম শফিক। তার মানে সকালে ছেলেগুলি যে সাপ্লাইয়ের কথা বলছিল, এই সেই শফিক। এবার বল তোদের বাপ কে? জানি না। সাথে সাথে মেহবুব দিল একটা লাথি। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের টুকরা দিয়ে এলোপাতারি মারা শুরু করেছিল। ভাই 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 সত্যি বলছি, আমি জানি না ভাই। ভাই তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতো কিভাবে? ভাই পানি খাবো। সাকিব পানি দিল। পানি খাওয়ার পর এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউই দেখিনি। শালা মিথ্যা বলছে। বলেই সাকিব দিল এক লাথি। ভাই ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতো কিভাবে? চিঠির মাধ্যমে রহিম ভাইয়ের চার দোকানদার কাছে চিঠি আসতো। সেই চিঠিতে সবকিছু মানে কি কি করতে হবে তা লেখা থাকতো। আর ড্রাগস পেতি কোথায়? কুরিয়ার মাধ্যমে আসতো। কোরিয়ার বয় কি প্রতিবারই একজনই আসতো? না, দুইজনের চেহারা বিবরণ দে। আর মেহবুব তুই কেসটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর কেস তৈরি হয়ে গেল। আমি কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলাম। শফিককে ওখানেই রেখে আমরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গেলাম। গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের আমার সামনে আনতে বললাম। সবে আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারাই মিলছে না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তা কীভাবে হয় স্যার? এদের তো কখনো দেখিনি। এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সট যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এই নিন আমার কার্ড। জি স্যার। আমরা বাইরে চলে আসলাম। ওই শফিক শালা মিথ্যা বলছে, এখন তার ডিগ্রি দিলেই সব বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না। যা করার কালকে করা হবে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে মোবাইলটা বের করে দেখি 54টা মিস কল, তা আবার একটা অপরিচিত নাম্বার থেকে। তাই ব্যাক করলাম। কল দেওয়ার সাথে সাথে পিক করা হলো। ওপাশ থেকে কোনো কথা বলছে না। হ্যালো, কে বলছেন? কোনো কথা নেই। আজব তো, আপনি কথা বলছেন না কেন? ওপাশ থেকে আমি ফোন রাখছি। এতগুলো কল দিলাম, ধরেননি কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি কলি। ও তুমি, কেন কল দিয়েছিলে? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটি যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে। বাই। আচ্ছা।
ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমাতে গেলাম। সকালে প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলাম। এসে সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলাম। সবাই হাঁটছে, তখনই পেছন থেকে কেউ আমাকে ডাক দিল। পেছন ফিরে দেখি কলি। হ্যালো ভাইয়ারা, ভালো আছেন? হ্যাঁ বোন, ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। চলো। কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, এখন যাবে। কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। দেখেছেন ভাইয়া, এখনো যেতে চাচ্ছে না। যা শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে জিপে উঠলাম, কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কি হলো, গাড়িতে ওঠো। না, আমরা রিক্সায় যাব। গাড়িতে কেন নয়? আমার রিক্সায় যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। তারপর কলি একটা রিক্সা ডাক দিল। কলি উঠে বসলো, কিন্তু আমার কেমন জানি লাগছে, কারণ এর আগে আমি কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠিনি। আমি দাঁড়িয়ে আছি। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি তো। আমি ওই রিক্সায় উঠে বসলাম, কিন্তু কলির শরীর আমার সাথে লেগে আছে। আমার একটু কেমন কেমন লাগছে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি হলো, এভাবে ওইদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না, ঠিক আছে। কচু ঠিক আছে বলে কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসলো। রিক্সা চলতেছে, দুজন দুজনের গায়ের সাথে ধাক্কা খাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত ফিলিংস কাজ করাচ্ছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। কলি রিক্সা থেকে নামলো, আমিও নেমে ভাড়াটা মেটালাম। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনিতেই ঘুরতে আসলাম। আচ্ছা চলো, ওই দিকটা যাই, ওইদিকে ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেলাম, সেখানে একটা বেঞ্চিতে বসলাম আমরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ পড়লো। তাকে দেখি দুজন প্রেমিক প্রেমিকা রোম্যান্স করছে। এটা দেখার পর কলি আমার দিকে তাকালো। আমরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেলাম এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলাম। জানোই মন, আমার মা সেই ছোটবেলাতেই মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবা দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার চাকরির কারণে আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একা একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমার সকল ইচ্ছে পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের। সেদিন থানায় তোমার বলা কথাগুলো সারা রাত ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলো ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দিই। এখন সবসময় শুধু ভাবনায় আমার মাথাটা গ্রাস করে রাখে। কলি অন্যদিকে তাকে কথাগুলো বলছে। তার চোখে হালকা পানির আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আমার সামনে ধরলো। কলি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ এমন, আমি তোমাকে ভালোবাসি। কলি আমার দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখে তার অনুভূতিগুলি জানান দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে কলি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি মন। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে, কিংবা আমার পরিচয় না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দিয়ে হয় না, আর তোমার পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। কলি এখনো আমার দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি ফুলটা না নিয়ে শুধু তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমিও। তারপর আরও কিছুক্ষণ ঘুরে কলি তার বাসায় নামিয়ে দিলাম এবং বন্ধুদের কল দিলাম। কি রে, তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা, আমি আসেছি। তারপর ক্যাম্পাসের দিকে গেলাম। কি রে, কি খবর? খবর তো তোর কাছে। কিরে, কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত, সেই একটা খুশির খবর আছে। কলি কিন্তু এখন থেকে তোদের ভাবি। কলিকে তো এমনিতেই আমার ভাবি মানি, কিন্তু আজকে থেকে বেশি মানবি। মাম্মা কাহিনী কি? আজকে এত উঠতেছ কেন? আজকে কলি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথেই শালা সবাই একসাথে ওহো বলে চিল্লানি শুরু করলো। সত্যি? হয় ভাই। চল তাইলে। কোথায়? রেস্টুরেন্টে। কেন? বুঝো না, প্রেমিক মানুষ। এখন আমাদের ট্রিট দিবি তুই। আচ্ছা চল।
ভাবিকেও কল দিয়ে আসতে বল। একটু আগেই তো একে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব, ভাবিকে বাদ দিয়ে তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর কলিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বললাম। এখন? হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আসে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। কলির সাথে কথা বলে সবাই জিপে উঠলাম। আমি ড্রাইভারের সিটে, মেহবুব এসে আমার পাশে বসলো। ওই তুই এখানে বসেছিস কেন? তো কোথায় বসবো? পেছনে যা। পিছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে, এখানে কলি বসবে। বুঝছি ভাই বুঝছি, শালা দুনিয়ায় স্বার্থপর, বউ পাইয়া বন্ধুকেই ভুলিয়া গেলি। কি করবো ভাই, তোর ভাবি বলে কথা। মেহবুব পেছনে গিয়ে বসলো। তারপর কলির বাসার সামনে গেলাম এবং ওকে পিক করে সোজা রেস্টুরেন্টে চলে এলাম। তা সবাই একসাথে? আর বলিয়ে না ভাবি, আপনাদের নতুন প্রেম একটু সেলিব্রেশন তো করা দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় কলি একটু লজ্জা পেল। জানেন ভাবি, ইমন কিন্তু আপনাকে সেই দেখার পরেই আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারার মেয়েদের সাথে একটু অ্যালার্জি আছে, তাই বলতে পারিনি। সাইমনের কথা শুনে কলি আমার দিকে তাকালো। ও তলে তলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে কলির বাসার সামনে তাকে নামিয়ে দিলাম। যাওয়ার সময়, সাবধানে যাও, আর বাসায় যেয়ে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে চলে গেলাম সেই পুরনো ভাঙা বাড়িটায়, যেখানে সবাইকে বন্দি করে রেখেছিলাম। গিয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুললো এবং হাত পায়ের বাঁধন খুলে দিল, কিছু খাবারও দিল খেতে। সবিবকে সেই কালকে থেকে আটকে রেখেছি, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি, তাই সে খাবার পেয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে গেলাম। কিরে, এখন কেমন লাগছে? চল তোর আরেকটু খাতির যত্ন করি বলে দিলাম ওর উপর একটা বাড়ি। ভাই ভাই মারছেন কেন ভাই? মারছে কোথায়? কালকে যে আমাদের ভুল তত্ত্ব দিয়েছিলি, তাই ও তোর আদিক্ষেতা করছে। না ভাই, আমি সত্যি বলছিলাম সব। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, ওই দুইজনকে আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখে ছাড়ব। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব সবিকে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং আমরা সবাই সেই চায়ের দোকানে চলে এলাম যেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি, কিন্তু চিঠি আসার কোনো নামগন্ধই নেই। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। আরে এটা তো আমাদের ভার্সিটির ইংরেজি ফ্যাকালিস্ট পিয়ন। সে আমাদের চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তার মানে চিঠি আমাদের পিয়নই দেয় এবং সে অপরাধের সাথে জড়িত। আমরা দূরেই দাঁড়িয়ে রইলাম। পিয়ন গিয়ে যে দোকানদারকে চিঠি দিতে যাবে, তখনই মেহবুব পেছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে না পারায়, কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। কোন শফিক? এই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পারলো। বুঝতে পেরেই মেহবুবকে ধাক্কা মেরে দৌড় দিল। আমরা পেছন পেছন ধাওয়া করতে শুরু করলাম। এক পর্যায়ে সামনে হাইওয়েতে চলে আসে। পিয়ন আমাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল। তখন একটা ট্রাক আসলো এবং পিয়নের ওপর দিয়ে চলে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। সাইমন অ্যাম্বুলেন্সে কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখি অবস্থা খারাপ। জীবনে তো অনেকেই পাপ করছি, এখন মৃত্যু সজ্জায় এসে অন্তত সত্য কথা বল, কিছু পাপ কমিয়ে যা। এইসবের পেছনে কে? আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারলো না। তার আগে তার দেহটা নিথর হয়ে গেল। হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। বুলশিট, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখ তো চিঠিটায় কি লেখা আছে। চিঠিটা বের করে দেখি সেখানে লেখা, ডেলিভারি পরে হবে, আগে এসআইয়ের মেয়েকে শেষ করে দে আজকের মধ্যে। আমি 2জন লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও শিট,
তার মানে ভাবির ওপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে কলির বাবাকে ফোন দিলাম। মিস্টার রহমান বলছেন। হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শোনেন। আপনার মেয়ে এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন। আর কলিকে একা কোথাও বের হতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলাম। একটু পর আবার ফোন আসলো। দেখি এটা কলির নাম্বার। কি খবর? তোমার খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবু। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ও, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাইরে। রাত 8:30 বাজে আর তুমি এখনো বাইরে? বন্ধুর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। অনেক আড্ডা হয়েছে, এখন বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথা আজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলিকে কল দিয়ে ডিনার করতে বললাম এবং আমরাও ডিনার করলাম। ডিনারের পর কলি আবার কল দিল। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। আরো অনেক কথা বললাম। পাখি, সব সময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না। আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। ইমন! কি হয়েছে? তোমার কথা শোনার পর একে একে ঘুমাতে ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেব রে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সব সময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিরিয়াস হলাম। এবার খুশি হও? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটি যাওয়ার সময় আমাকে ফোন দিও। আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আরেকটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিলাম এবং কলিকে ফোন দিলাম। তৈরি হয়েছে পাখি? আরেকটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসতেছি। আচ্ছা। কলির সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে কলিকে পিক করে সবাই ভার্সিটিতে যাব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে পৌঁছে গেলাম। কালকে ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে দেখি শ্বশুর মশাই। বাসার সামনে বসে কলিকে ফোন দিলাম। একটু পরও রাগ করতে করতে বাইরে এলো। সাথে সাথে ওর বাবাও আরও দুজন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতে ওকে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে। আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক বিপদ, তবুও গার্ড নিয়ে ভার্সিটিতে যেতে পারবো না আমি। ওদের কথা শুনে আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমন না? জি আঙ্কেল। আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম। কালকে যে বললে আপনাকে পরে সব কিছু খুলে বলবো। আর কলি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর কলিকে আমার সাথে যেতে দিল। কলিকে নিয়ে গাড়িতে উঠলাম। কেমন আছেন ভাবি? ভালো ভাইয়া, আপনারা? ভালো। তুমি বাবাকে কালকে ফোন দিয়ে কি বলেছিলে? পরে বলবো তোমাকে। আচ্ছা। তারপর সবাই ভার্সিটিতে এলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা ওই দিকটা দেখ, আমি আসতেছি। ঠিক আছে, চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে নাকি? ধুর না, আরো মজা হবে। চলো তাহলে। এরপর আমি কলির সাথে তাদের ক্লাসে গেলাম এবং একসাথে বসলাম। ক্লাস শেষে আমি আর কলি বের হয়ে মেহবুবদের ফোন দিলাম। ওরা বাসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। গেটের দিকে তাকিয়ে দেখি একটা বাইকে দুজন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকতেছে। কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? আমার কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং আমাদের দিকে আসছিল। লোকটা তার পেছনে দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং কলির দিকে তাক করলো। কলি আমার দিকে ফিরে বসা আর লোকটা কলির পেছনে দূরে দাঁড়ানো। লোকটা পিস্তল লোড করতেছে। তখনই আমি আমার কোমর থেকে রিভলভারটা বের করে ততক্ষণে ঠাস আমি শ্যুট করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কলিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কেন্দ্র আমার দিকে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইল।
অন্যজন সাথে সাথে বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পেছনে। আমি কলিকে জড়িয়ে ধরে, কিছুই হয়নি, তুমি ঠিক আছো তো পাখি? কলি কোনো কথা বলছে না। আমি কলিকে ভালো মতো দেখলাম, না কলির কিছু হয়নি। তারপর গেলাম লোকটার কাছে, গিয়ে মাস্কটা খুলে দেখি শফিক যে দুটা বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্ভ চেক করলাম, দেখলাম বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেট হয়ে গিয়েছে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। কলির দিকে তাকিয়ে দেখি ও এখনও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে আছে। আমি আবার কলির কাছে গেলাম, পাখি তুমি ঠিক আছো তো? কোনো কথা নেই, আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, ভয় নেই, কিছুই হয়নি। কলি কোনো কথা বলছে না, শুধু ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কলিকে আমার বাহুডোরে জড়িয়ে ধরলাম। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরে কলি আমার কাছ থেকে নিজেকে ছাড়ে নিল। কি হয়েছে পাখি? তুমি কে, আর তোমার কাছে এই অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও বলে ওর হাতটা ধরলাম। কলি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে, আগে বলো তোমার কাছে এই অস্ত্র কিভাবে এলো? ততক্ষণে পুলিশ চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং কলির বাবা মানে এসআই রহমান আমাদের কাছে এলো। কলির বাবা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখনও রিভলভারটা আমার হাতে। এগুলো কি ইমন? কিছুক্ষণ আগে বাইকে দুইজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিকে শ্যুট করতে যাচ্ছিল। তার আগে আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণে মেহবুবরাও চলে এলো। না দোস্ত, ওই শালারে ধরতে পারিনি। বুলশিট, ওইটাকে ধরতে পারলেই আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শ্যুট করলাম সেটা শফিকের বর্ণনা দেওয়া দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইকারটার অন্যজন ছিল? হ্যাঁ আঙ্কেল, এতক্ষণে আমাদের কথা শুনছিলেন। আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হতে তোলার অপরাধে ইমন তোমাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করছেন আপনি জানেন? আইনের চোখে ইমন খুনি, তাই তাকে গ্রেপ্তার করা হলো। আমি কলির দিকে তাকালাম, দেখি কলি আমার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ আমার হাত থেকে যখন রিভলভারটা নেবে এবং হ্যান্ডকাপ পরাবে, তখন আমি, ওয়েট অফিসার, আই এম ইউর নিউ কমিশনার মিস্টার ইমন আহমেদ অ্যান্ড দিস ইজ মাই আইডি কার্ড। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথেই আমাকে সেলুট দিলেন। তার সাথে বাকি পুলিশটাও আমাকে সেলুট দিলেন। আঙ্কেলের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই সেলুট দেওয়ার সাথে সাথে কলি দৌড়ে এসে আমাকে তার বাবার সামনে জড়িয়ে ধরলো, আরও জোরে কান্না করতে লাগলো। এটা দেখে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি মনে করেছি তুমিও মনে হয় ওদের মধ্যে একজন। না পাখি, কিছুই হয়নি, থাক আর কান্না করিও না। চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। তারপর কলি কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। আমি আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম আর মেহবুবদের সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম, কালকে থেকে কিন্তু আমরা অফিসে জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। এবং আমি কলির কাছে চলে এলাম, কিন্তু আমার মাথায় একটা চিন্তা কাজ করছে যে ওরা কলিকে কেন মারতে চায়। একবার ভাবছি কলিকে জিজ্ঞেস করব, আবার ভাবছি ও হয়তো এই ব্যাপারে কিছু জানে না। তার উপর আজকেও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে, তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করব। আমি কলিকে নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমরা নদীর পাড়ে আসলাম। কলিকে ঝিপ থেকে নামিয়ে জিপের সামনে ওপরে অংশটায় বসলাম, দু গালে দু হাত দিয়ে। পাখি এখনো কান্না ভাব কাটেনি, কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটা আরও মায়াবী লাগছে। বর্ষা বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি তার স্নিগ্ধতাকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলে, আমার পাখিটার বেলাও তেমনই। কান্না করে তার স্নিগ্ধতার, তার চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো আবারও কলির প্রেমে পড়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেবো না পাখি, ভালোবাসি তোমাকে খুব। কলির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা ওই দিকটায় হাঁটি। কলি আমার হাতের কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজন গিয়ে একটা গাছের নিচে বসলাম। একটা কথা বলি? বলো। তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে দেখে তো আবার তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেতনির মতো লাগে? আমি জানি, আর পাম দিতে হবে না। আরে পাম দেবো কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার চোখের ভালোবাসায় ডুবে যায়। হইছে, আর বলতে হবে না।
আচ্ছা এবার বলো আমরা বিয়ে করছি কখন? তুমি চাইলে এখনই। তাহলে আর মাত্র কয়েকটা দিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আব্বু আম্মুকে বলে একদম আমার করে নিব তোমাকে। কলি এবার লজ্জা পেল। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? সোজা করে বসো আগে। কলি পা দুটো সোজা করে বসলো, আর সাথে সাথেই আমি ওর কোলে মাথাটা রেখে শুয়ে পড়লাম। মাথাটা ব্যথা করছে। আচ্ছা আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসে আমরা উঠে একটা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চ করলাম। তারপর গাড়ি নিয়ে কলিদের বাসার সামনে দাঁড় করালাম। এখানে নিয়ে আসছো কেন? কেন মানে, তুমি এখন বাসায় যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না আমি এখন বাসায় যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো জিদ করে না, আমি যা বলেছি তাই হবে। ওই সবাই ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? ওই দেখো একদম মিথ্যে বলবে না। আরে তুমি ভুল শুনেছ। আমি ঠিক শুনেছি। ও তাহলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন যাবো কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলরদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে আমি তোমার হবু বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরো কিছু জায়গায় ঘুরি। কলি কোনো কথা বললো না। তারপর কলিকে নিয়ে ঘুরতে গেলাম। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। বাসা যাওয়ার সময় হঠাৎ ও গাড়ি থামাতে বলল। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলো কোনো খাবার? মানুষ খায় এগুলা? কিন্তু আমি খাবো এবং সাথে তোমাকেও খাবো। এখন চলো। বলেই কলি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। আমি খাবো না, তুমিই খাও। মামা 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি করে দেবেন। যাক বাবা, 1 প্লেটের অর্ডার দিল, তাহলে আমি বেঁচে গেলাম। একটু পর দোকানে ফুচকা দিল। আমরা চেয়ার পেতে বসলাম। দেখি হা করো তো। তুমি খাও। হা করো। আমি খাবো না। চুপ, একটা কথা না, হা করো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, উপায় না দেখে হা করলাম। মুখের ভেতর দিল একটা পড়ে। কি ঝাল! একটা খেয়ে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না? মজা মানে প্রচন্ড। এমন মজা আর জিন্দিগিতেও খায় নাই। এ থেকে আমার অবস্থা বেতাল। এবার আমাকে খাইয়ে দাও। আমি কলিকে খাইয়ে দিলাম। তারপর কলি আবার আমাকে খাইয়ে দিল। আমি আবার কলিকে খাইয়ে দিলাম। এভাবে খাওয়া পর্ব চলিতে থাকিল। আর আমার অবস্থা খারাপ হতে থাকলো। কলির দিকে তাকিয়ে দেখি ঝালে তার চোখেও পানি। খাওয়া শেষে 2 গ্লাস পানি খেলাম, কিন্তু ঝাল এখনো পুরো পুড়ে যাচ্ছে। কলিরও একই অবস্থা। বিল দেওয়ার পর, ইমন খুব ঝাল লাগছে। তোমাকে এত ঝাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা ওইদিকে চলো। বলে আমার হাত ধরে একটা বন্ধ দোকানের আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই কলি আমার মাথাটা ধরে নিচু করে আমার ঠোঁটগুলি তার মুখে পড়ে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর আমার দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড় দিল। আমি ওর পেছন পেছন গেলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথাই বলিনি। একটু পর ওদের বাসার সামনে এলাম। কলি জিপ থেকে নামলো। সাবধানে যাও। এরপর কলি লজ্জা পেয়ে দৌড় দিল। আমিও তাকিয়ে রইলাম। ও বাসায় ঢোকার পর আমিও চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুর সাথে কথা বলে ডিনার করে ঘুমাতে গেলাম। কলি এখনও কল দেয়নি, আমিও দিইনি। কেমন জানি আমার কল দিতে এখন লজ্জা করছে। কলিরও মনে হয় আমার মতোই লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না। রাতে একদম শেষে দিকে চোখটা লেগে এলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কানে যেন কে সুরসুরি দিয়েছে। ওই কোন চালারে, ডিস্টার্ব করবি না বললাম। আমি মনে করেছি বন্ধুদের মধ্যে কেউ হবে, কিন্তু কলি মুখ চেপে হাসছে। আবারও সুরসুরি দিল। শালা উঠে কিন্তু লাথি মারমো। সারা রাত ঘুমাতে পারেনি। আবারও সুরসুরি দিল কলি। এবার আমি লাফ দিয়ে উঠেই হাত ধরে দিলাম ঢিল। কলি ঘুরে এসে আমার গায়ের উপর পড়লো। আমি চোখ মেলে তাকিয়ে দেখি এটা তো কলি। তুমি এখানে? কলি আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চিনতে না। চিনতে কতক্ষণ? তাই হুম। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখি 8টা বেজে গিয়েছে। 10টায় আবার আমার অফিস। তাই কলিকে বললাম, পাখি এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আজকে থেকে অফিসে জয়েন করবে। আমার ফ্রেশ হতে হবে তো। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে যাই। আর একটু থাকি। আচ্ছা। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আরো আধা ঘন্টার মতো ওভাবেই থাকলাম।
আচ্ছা তাহলে এখন আমি ফ্রেশ হতে যাই। আমার কথা শুনে কলি লাফ দিয়ে উঠে বসলো। কালকে রাতে তুমি কল দাওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। আমারও অমনই অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো, তাই আর কয়েকবার করলে লজ্জা লাগবে না। যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে বাইরে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমকে নিজেই চিনতে পারছি না। পুরো রুমে গেট আপ চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালোই লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লার স্তূপ মনে হতো। যাই হোক, রুম থেকে বের হয়ে দেখি মেহবুবরা সবাই নাস্তা করছে। খুব ভালো হচ্ছে বোন। ভাবি ওই ডিশটা দিন তো, অনেক দিন পর মজার খাবার খাইলাম। ভাবি মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর কলির প্রশংসা করতেছে। কি রে অনাহারের দল, এত খাবার তোদের আবার কে দান করলো? আমার ভাবি প্লাস বোন। আর কিছু জানার ইচ্ছে থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের আনা খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছস তাতে মনে হয় আমি ভাগেই পাবো না। ভাবি পানি গ্লাস টানেন আর ওই শালার মুখের উপরে মারেন আর বলবেন আমরা তোর জন্য না রেখে খাইছি কেন। দিন একটা সিগারেট খাইলো, একসাথে খাই। বলেই সাকিব জিহ্বায় কামড় দিল। কলি এতক্ষণ আমাদের কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগীভাবে আমার দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সাকিব তো জাস্ট একটা এক্সাম্পল দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? আচ্ছা তাহলে খেতে বসো। আমি বললাম। কলি খাবার দিল। এদিকে আসো। কলিকে টেনে আমার কোলে বসালাম। কি করছো? ভাইয়ারা আছে তো। মনে করা ওরা সবাই গরু আর ওরা কিছু দেখতে পাচ্ছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ। ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব মাথায় একটা টুসা দিয়ে, ওই স্যার মশাই তাড়াতাড়ি অফিস আসিস। ধুর বাঘ তো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবে এসে বসলাম। পাখি এদিকে এসো। কলির হাত ধরে আবার কোলে বসালাম। আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। আর তার আগে আমি কলিকে এক লোকমা খাইয়ে দিলাম। তারপর কলিও আমাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতে বসে খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। ঠোঁটের দিকে ইশারা করে বললাম। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। কলির সাথে সাথে আমার গলা ধরে 4 ঠোঁট এক করে দিল। উফ, প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছেড়ে আমার বুকে মুখ লোকালো। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার খাবারটা অমৃতের চেয়ে বেশি মজা হবে। এরপর খাবার খেয়ে কলিকে তাদের বাসায় রেখে আসলাম এবং সাথে আরও কিছু গার্ডের ব্যবস্থা করে দিলাম আর বললাম যাতে ঘর থেকে না বের হয়। কিছু লাগলে গার্ডদের বলে এনে দেবে। তারপর গেলাম অফিসে। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তা উপস্থিত হয়েছে। সবাই ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম। এক পর্যায়ে মিস্টার রহমান মানে কলির বাবা পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর তাকে আমার কেবিনে আসতে বললাম। কেবিনে ঢুকে বসলাম এবং চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। তখন দরজায় নক পড়লো বাহির থেকে। স্যার আসবো? জি আসুন। কলির বাবা ঢুকলো এবং আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। জি স্যার, ডেকেছিলেন যে? আঙ্কেল, এইসব ফর্মালিটিস বাদ দিন। এখানে শুধু আপনি আর আমি। আমাকে নাম ধরে ডাকেন আর আমি আপনার ছেলের মতো। বসুন। হ্যাঁ বাবা বলো। কালকে কলির উপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা বলো। কালকে কলির উপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। আমার 2টা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসের এত উপদ্রব, আপনি সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আর দ্বিতীয়টা হলো, কলির উপর অ্যাটাক কেন হয়েছিল কিংবা কারা করেছিল? আঙ্কেল একটু নড়াচড়া দিয়ে বসলেন। এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই কলির উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে, আবার মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি চেয়েও তাদের শনাক্ত করতে পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার কলির উপর অ্যাটাক হয়েছে। কলির পেছনে সব সময় ওদের লোক লাগানো থাকতো, তাই আমি চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দেব, কিন্তু তাও করতে দেয়নি ওরা। ও, তা আপনি কি কাউকে চিনেছেন? মানে কে আপনাকে হুমকি দিত? শফিক নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শফিকই এইসব কিছুর লিডার।
না আঙ্কেল, শফিক এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দী। এর পেছনে ভার্সিটির কেউ আছে, এমনকি ইংরেজি ডিপার্টমেন্টের পিওনও এর সাথে জড়িত ছিল। ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন? আঙ্কেল, আমি মিশনে আরও 2 মাস আগেই নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশন চালিয়ে গিয়েছি এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা হয়তো আপনাকে সন্দেহ করেছিল, তাই কলির উপর অ্যাটাক করেছিল। আচ্ছা, গতকালকের ওই সন্ত্রাসীটাকে চেনেন? না বাবা, দেখিনি কখনো। এইটাকে চেনেন অন্যজনা ছবি দেখিয়ে? না। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলো দেখতে লাগলাম। অফিস শেষে প্রশাসনিক গাড়ি নিয়ে বাসায় আসলাম। যেহেতু অফিসে জয়েন করেছি, এখন প্রশাসন থেকে দেওয়া ফ্ল্যাটে কালকে উঠতে হবে। বন্ধুরাও তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা শেষ করলাম এবং কলির সাথে দেখা করতে গেলাম। দুজনে ঘোরাফেরার পর কলিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় আসলাম এবং ঘুমিয়ে গেলাম। কালকে আবার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পথে কলির সাথে দেখা করে অফিসে চলে আসলাম এবং কাজ শেষে তাড়াতাড়ি ফিরলাম, কারণ আজকে বাসা পরিবর্তন করতে হবে। সাথে কলিকে এবং কিছু লোকও নিয়ে আসলাম। লোকগুলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। জিনিসপত্র মিনিটাকে ওঠানোর পর নতুন বাসায় চলে আসলাম আমরা। নতুন বাসাটা বেশ সুন্দর। বাসার সামনে বড় একটা ফুলের বাগানও আছে। কলিরও বেশ পছন্দ হয়েছে। লোকগুলি জিনিসপত্র নিয়ে রেখেছে। কলি ঘর সাজিয়েছে, আবার লোকগুলিকে বলছে কোথায় কোনটা রাখতে হবে। আমার আর কি, আমি কলিকে সাহায্য করছি আর তাকে তাকে তার কর্মকাণ্ড দেখতেছি। ইমন দেখো, এটা হবে আমাদের বেডরুম। ওয়াও, আমাদের বেডরুম? হ্যাঁ। তার মানে এখানে আমাদের বাসর হবে, তাই না? যথেষ্ট। কলি লজ্জা পেয়ে আমার বুকে কিলঘুষি মেরে আবার বুকে মুখ লুকালো। এত লজ্জা? বিয়ের পর দেখবো লজ্জা কোথায় রাখো। বাসার সব কিছু গোছানোর পর কলি আর আমি দুজনে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ শেষে ওকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম এবং আমিও নিজের বাসায় চলে এলাম, কারণ আমার এখন একটু ঘুমানোর প্রয়োজন। কলি বাসাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলবে, তাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখি বন্ধুরা। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আমি তোমাকে সালাম ভাইয়ের নাম বলছি, আসসালামু আলাইকুম বলিনি। তোর বেটা ভেতরে আয়। দোস্ত, তোর বাসাটা খুব সুন্দর লাগছে। আমাদেরগুলো তো এখনো ব্যাচেলারদের মতো লাগছে, সব কিছু এলোমেলো। আর ইমন, কোনোদিনও এভাবে ঘর গোছাতে পারবি না। নিশ্চয় ভাবি এসেছিল। হয় রে দোস্তা, তোদের ভাবি মানে আমার বউ এসে গোছিয়ে দিয়েছিল। উফ, আমি যদি প্রিয়াকে আসার সময় বিয়ে করে এখানে নিয়ে আসতাম, তাহলে আমার বাসাটাও সুন্দর হতো। থাক দোস্ত থাক, আর কাঁদিস না। সামনে চড়িতে গিয়ে তোরে বিয়া করা মনে। তারপর সবাই আড্ডা দিলাম। কলি ফোন দিয়েছিল, ওর সাথে একটু কথা বলে সবাই ডিনার করতে গেলাম। ডিনার শেষে যে যার বাসায় চলে গেল। আমিও বাসায় আসলাম। বাসায় এসে ছাদে উঠে কলির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 1টা বেজে গেছে তার খেয়ালই নেই। হঠাৎই সেই বাইকারকে মানে ছবিকে দেওয়ার ছবি দ্বিতীয়জনকে দেখলাম রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। পাখি, এখন রাখি, বাই, একটু কাজ করতে হবে। আচ্ছা বাই। কলির ফোনটা রেখে দৌড়ে রুমে এসে রিভলভারটা নিয়ে নিচে গেলাম। গার্ডদের আমার পেছনে আসতে বারণ করলাম এবং মেহবুবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর পিক করলো। এতক্ষণ ঘুমাচ্ছিল। শোন, সেদিনে সেই বাইকারটাকে পেয়েছি, আমি তার পিছু নিতেছি। আমার ফোনের লোকেশন অন করে দিলাম। তুই সবাইকে বলে দে আর আমার ফোনটা টেস্ট করে চলে আয়। আচ্ছা, আমরা এখনই আসতেছি। ফোন কেটে আমি সেই লোকটার পিছু নিতেছি। কিছু দূর যাওয়ার পর লোকটা একটা বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢোকার পর কিছু লোক এসে তাকে সার্চ করলো এবং ভিতরে যেতে দিল। লোকটা এখানে কেন আসলো আর এত সিকিউরিটি কেন এখানে? এটা কার বাসা? মনে এমন অনেক প্রশ্ন উঠতে লাগলো। লোকটা কলিং বেল দিল। কিছুক্ষণ পর বাসার দরজা কে যেন খুললো। ভালো মতো তাকিয়ে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আমার ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম নাহিদ। তার মানে ইনি এইসব কিছুর পেছনের মাস্টার মাইন্ড। কিন্তু উনি তো খুব ভালো মানুষ, সবাই তাকে খুব ভালো মানুষ মনে করে। আমিও তাই মনে করতাম, কারণ ভার্সিটিতে কোনো সমস্যা হলে তিনি সমাধান করতেন, সাহায্য করতেন সবাইকে। বুলশিট। তার মানে এতদিন
এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে ছিল মাস্টার মাইন্ড। ততক্ষণে মেহবুবরাও চলে আসলো। ওরা গাড়িটা একটু দূরে রেখে আমার কাছে আসলো। এখানে এসেছে? হ্যাঁ। কোথায় তাহলে? এই বাড়ির ভেতরে। কিন্তু এটা কার বাড়ি জানিস? কার? ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্ট অধ্যাপক নুরুল স্যারকে চিনিস না? ওই শালার বাড়ি এটা। তার মানে উনি সব কিছু? হ্যাঁ, সবাই পিস্তলের সাইলেন্সার লাগিয়ে নেয়, না হয় রাতের বেলা আশেপাশের মানুষের সমস্যা হতে পারে। সবাই সাইলেন্সার লাগিয়ে টিমের মতো করে ঢুকলাম। প্রথমে গেটের ভেতরে বসা দুজনকে আমি আর মেহবুব শেষ করলাম। কোনো শব্দ হয়নি, শুধু নিচে পড়ে যাওয়ার শব্দ হলো। সেই শব্দটা শুনে আর তিনজন আমাদের দিকে তাকালো। সাথে সাথে সাকিব আর সাইমন ওদের হেডশট দিয়ে দিল। ধীরে ধীরে বাড়ির পেছনে গেলাম এবং সেখানে থাকা 6 জনকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিলাম। এখন ঘরে ঢোকার পালা। আমি প্রথমে দরজায় লাথি দিলাম, কিন্তু খুললো না। পরে জোরে ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে সবাই পিস্তল তাক করে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি আমাদের নুরুল স্যার এবং সেই লোকটি দুজনেই দরজার দিকে, মানে আমাদের দিকে পিস্তল তাক করে আছে। আমাকে দেখে নুরুল সাহেব অবাকই হলেন, কারণ তিনি আমাদের চিনতেন, তবে ছাত্র হিসেবে। আরে ইমন, মাহবুব, সাইমন, সাকিব, তোমরা? জি স্যার, আমরা। কিন্তু আপনাদের হাতে অস্ত্র কেন? আমাদের পিস্তলও তাক করা তাদের দিকে। তোমাদের হাতে অস্ত্র কেন? আর তোমরা এত রাতে এখানে কি? কি আর করবো স্যার, আপনাকে যে বড্ড দেখতে ইচ্ছে করছিল, তাই রাত না দিন তা দেখা ছাড়াই চলে এলাম। বলেই পাশের লোকটাকে মেহবুব শুট করে দিল। নুরুল সাহেব সব বুঝে গিয়েছে। তা স্যার, আপনি তো ভালো মানুষ, এসবের মানে কি? নুরুল সাহেব তার পিস্তলটা মেহবুবের দিকে দিয়ে দিল। মনে হয় সে বুঝতে পেরেছে যে তার বাঁচার কোনো রাস্তা খোলা নেই। বসো এখানে। আমি গিয়ে একটা সোফায় বসলাম, সেও বসলো। মেহবুবরা পিস্তল নামিয়ে দাঁড়িয়ে আছে। টাকাই ক্ষমতা, বুঝছো ইমন? তা এত ভালো পর্যায়ে ভার্সিটিতে জব করতেন, তাতে কি টাকা আর সম্মান পাওয়া যেত না? তবে শোনো, একটা মেধাবী ছেলে গ্রাম থেকে এসে এই শহরে আসে আমাদের ভার্সিটিতে লেখাপড়ার জন্য। সেটা খুব মেধাবী ছিল, কিন্তু খুব তার দরিদ্র। তার পরিবার বলতে শুধু তার মা। শহরে এসেছে কয়টা টিউশনি করিয়ে তার ছোট্ট একটা বস্তিতে তার মাকে নিয়ে থাকতো এবং লেখাপড়া করত। ভার্সিটিতে বড় ভাইদের অন্যান্য অত্যাচার সহ্য করতে হতো। এমনভাবে কষ্ট করে তার ভার্সিটি জীবন শেষ করে এবং চাকরি খুঁজতে থাকে একটি সুন্দর জীবনের আশায়, কিন্তু পায় না, কারণ ছেলেটা ক্ষমতা, ঘুষ দেওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু সে হার মানেনি, চাকরি খুঁজতে থাকে এবং টিউশনি করার সংসার চালাতো। একদিন হঠাৎ করে তার মা অজ্ঞান হয়ে যায়। মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে তার মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে এবং তার মাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। কিন্তু ছেলেটার কাছে কোনো টাকা ছিল না। ছেলেটা ভেঙে পড়ছিল, কারণ তার পুরো পৃথিবী জুড়ে তার মা। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ মুছে বেরিয়ে পড়ল চাকরির সন্ধানে। কিন্তু বেইমানের পৃথিবীতে কেউ যে ঘুষ ছাড়া চাকরি পায় না। যা পেত তা দিয়ে তার মায়ের চিকিৎসা করতে পারতো না। এরপর কয়েকদিন পর তার মা আবারও অজ্ঞান হয়ে পড়ে। এরপর ডাক্তার বলে 2 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। করতে না পারলে তার মাকে বাঁচানো সম্ভব না। ছেলেটি ডাক্তারের পায়ে গিয়ে পড়ে যায় এবং অপারেশন করতে বলে। লাগলে টাকার জন্য সে তার কিডনি বিক্রি করে দিবে। কিন্তু ডাক্তার সেই অর্থনীতি শুনে গ্রামে ফিরতে যাবে ছোট্ট একটা জমির নদীর পাশে বিক্রি করতে হলো। 100 ভাগে 10 ভাগ টাকায় জোগানো হবে। সেই দিন ছেলেটা পাগল হয়ে যায় এবং টাকার জন্য রাস্তায় রাস্তায় কুকুরের মতো দৌড়াতে থাকে, কিন্তু কোথায় টাকার সন্ধানও পায় না। সারা শহর পাগলের মতো ঘুরে বেড়ায়। শহরে পাগলের মতো ঘুরতে বেড়ায়। একটা ভাঙা ঘরের পাশ দিয়ে হাঁটছিল, তখন দেখতে পায় কয়েকজন লোক ধরে বেটলিংয়ে টাকা গোছাচ্ছে। ছেলেটা সোজা সেখানে গিয়ে লোকগুলোর পায়ে গিয়ে পড়ে এবং মায়ের অপারেশনের জন্য টাকা চায়। লোকটা টাকা দেয়, কিন্তু শর্ত হলো লোকটা যখন যা বলবে তখন তাই করতে হবে, এবং ছেলেটি রাজি হয়ে যায়। তারপর টাকা নিয়ে দৌড়ে হসপিটালে চলে আসে, কিন্তু ততক্ষণে তার পৃথিবী ধ্বংস হয়ে যায়। তার মা দুনিয়া থেকে বিদায় নেয়। সে ছেলেটা টাকা নিয়ে হসপিটালে দৌড়ে আসার পর নার্স তাকে একটা সাদা কাপড়ে ঢাকা লাশের কাছে নিয়ে যায়। লাশের মুখটা পুরোপুরিভাবে ঢেকেছিল। ছেলেটা দেখে নিশ্চুপ হয়ে যায়। খানিক বাদে হাসিতে ফোটে পড়ে আর বলে, মা তুমি দেখে নিও, এই নিষ্ঠুর শহরে আমি ডাস্টবিনে পরিবর্তন করে দেব। রোজা থামলেন এবং তার চোখে পানি মুছলেন। আমিও আমার চোখের পানি মুছলাম। শেষে যে টাকা দিয়েছিল তাকে মেরে ফেললাম আমি হলাম কিং।
এখন আমার ক্ষমতা পুরো বাংলাদেশে। জোরে হাসি দিলেন। তিনি আবারও বললেন, তোমরা আমাকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু সকালের আগে আমি আবারও মুক্তি হয়ে যাব। আমি এবার উঠে দাঁড়ালাম। সবাইকে একই সুতায় মাপা ঠিক নয় স্যার। হ্যাঁ, আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু সেই একই অন্যায় কিংবা তার চেয়েও বেশি আপনি অন্য সাথে করেছেন। থাক, তোমার আর শিখতে হবে না। এখন কি জেলে নিয়ে যাবে নাকি রেখে যাবে? অবশ্য নিয়ে গেলে কোনো লাভ নেই, সকালের আগে আমাকে ছেড়ে দিতে হবে, আবার আমাকে বাসায় ড্রপ করে দিতে হবে। না স্যার, আমরা মিশনে নামলে কাউকে জেলে দিই না, সোজা উপরে পাঠিয়ে দিই। কথাটা বলার সাথে সাথে নুরুল নিচে পড়ে থাকা পিস্তলটা উঠিয়ে ঠাস আমাকে শ্যুট করলো এবং গুলিটা এসে আমার কাঁধে লাগলো। সাথে সাথেই মেহবুব নুরুলকে হেডশট দিয়ে দিল। ওরা সবাই এসে আমাকে ধরলো। মেহবুব এসে আমাকে আমার গুলি লাগা স্থানটি চেপে ধরলো। আমি ইমনকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তোরা এদিকটা সামলা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি যা। মেহবুব আমাকে নিয়ে গাড়িতে উঠলো। আমি হেড অফিসে ফোন দিলাম। হ্যাঁ ইমন, বলো ওদিকের কি অবস্থা? স্যার, মিশন কমপ্লিট। ওয়েল ডান মাই সান। তোমরা ঠিক আছো তো? জি স্যার, শুধু আমার একটু গুলি লেগেছে। তুমি কোথায়? এখন হসপিটালে যাচ্ছি। তাড়াতাড়ি যাও। এখন রাখি। ফোনটা রেখে দিলাম। প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। মেহবুব এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে আমার ক্ষত স্থান চেপে ধরেছে। ধুর, এমন করছিস কেন? কিচ্ছু হয় না শালা, কাঁধেই তো গুলি লেগেছে, এটা কোনো ব্যাপার না। আরেকটা কথা বলবি? তো লাঠি মেরে গাড়ি থেকে ফেলে দেব। তোমার প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, সমস্যা তো এখানেই। আরে কোনো প্রবলেম হবে না, তুই আসিস তো সাথে। চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর হসপিটালে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে মেহবুবের কাঁধে ভর দিয়ে চললাম। মেহবুব এক হাত দিয়ে শক্ত করে ধরে এক হাত দিয়ে গুলি লাগা স্থানটি ধরে আছে আর ডক্টরকে ডাকতেছে। আসলে আমার টিমের 4 জন কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত একসাথে স্টাডি করেছি, তারপর একসাথে জব করছি। কিন্তু মেহবুব হলো আমার বেস্টের থেকেও বেস্ট ফ্রেন্ড, ভাইয়ের চেয়েও কম না। ডক্টর দৌড়ে আসলো, কিন্তু আমার চোখগুলো গলিয়ে যাচ্ছে। সব কিছু ঝাপসা দেখতেছি। গুলিটা অনেক কাছ থেকে লেগেছিল, তাই ক্ষতটা একটু গভীর হয়ে গিয়েছিল, ফলে রক্তটাও একটু বেশি বের হয়েছে। ইতিমধ্যে ডক্টর, নার্স আর মেহবুব আমাকে চেম্বারে শুয়ে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে এলো। মেহবুব এখনও আমার হাতটা ধরে আছে। আমি চোখে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন চারপাশে দেখি পুলিশের কর্মকর্তা, কলির বাবা, স্যার আর আমার বন্ধুরা। আর বুকে কিছু ভারী কিছু অনুভব করছিলাম আর কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তাকে দেখি কলি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বাহ, নিজেকে বড় সেলিব্রিটি মনে হচ্ছে। সবাই দেখতে এসেছে আমাকে। আমার দিকে মুখ তুলে তাকালো। কিছু বলার আগে আমি ওকে আবার বুকের সাথে চেপে ধরলাম। এই অবস্থা তো তোমার মজা করা গেল না। কি রে শালা বাবুরা? কিছু না, তুমি বোন কে মানে ভাবির সাথে কথা বলো। আমরা বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, ভাবিও কিন্তু সকাল থেকে কিছু খায় নাই, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। কলির বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেলেন। এতক্ষণে একটু লজ্জা লাগলো। শালা, তার সামনেই তার মেয়েকে জড়িয়ে ধরে আছি আমি। আমার তো মনেই ছিল না। সবাই বাইরে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। পাখি এখনো কান্না করবে? তোমার এই অবস্থা হলো কেমনে? সে এক লম্বা কাহিনী। তার আগে বলো, তুমি সেই কখন থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে? সকাল থেকে। স্যার, বন্ধু, তোমার আব্বু সবার সামনে অমনি আমার বুকে আবার মুখ লুকালো। আমি খেয়াল করিনি। মা গো মা, এত ভালোবাসা! একটু পর মেহবুব খাবার নিয়ে আসলো। খাবার টেবিলে ওপরে রেখে, তোরা খেয়ে নেই। আচ্ছা, আর শোন। হ্যাঁ বল। আম্মু আব্বুকে কিছু বলেছিস? না, আঙ্কেল আন্টি তাহলে কান্না করতে করতে তখন রওনা দিত। এই একটা ভালো কাজ করেছিস, এখনো কিছু বলিসনি। আমি নিজেই পরে সব বলবো। তারপর কোলে আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। বিকেলে ডক্টর রিলিজ করে দিল। বাসায় আসলাম। কলিরও বাসায় আসলো আমার সাথে। প্রায় 15 দিনের মতো লাগলো সুস্থ হতে। এই কদিন কলি সবসময় আমার সাথেই থেকেছে এবং আমার সেবা করেছে। সকালে আসতো আর রাতে চলে যেত। অবশ্য আমি পাঠিয়ে দিতাম। এখন আমি পুরোপুরি সুস্থ। সকালবেলায় আম্মুকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। আসসালামু আলাইকুম। কেমন আছিস বাবা? ভালো আম্মু, তোমরা কেমন আছো? আর আব্বু কোথায়? আমরা ভালো আছি। তোর আব্বু বাজারে গিয়েছে। তারপর আব্বুর সাথে আরো কথা বললাম। কথা বলার এক পর্যায়ে আম্মু আবার বিয়ের কথা বললো। তবে এবার আর বিরক্ত লাগলো না।
আচ্ছা যাও, তোমাদের ইচ্ছেই পূরণ করলাম। ঢাকা চলে এসো এবং দেখো আমার পছন্দের সাথে তোমার পছন্দ মিলে কিনা। তোর পছন্দ মানে? তুই তো কাউকে পছন্দ করতি না। কিন্তু এখন করি। আগেও তো জিজ্ঞাসা করেছিলাম, তখন তো কিচ্ছু বলিসনি। এখানে আসার পরই পছন্দ হয়েছে, আমি অনেক খুশি হয়েছে। সত্যি বলছিস বাবা? তাহলে আজকে বিকেলেই আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে। আমার সাথে কথা বলে ফোনটা রেখে বসলাম। তখনই কলি বেল বেজে উঠল। গিয়ে দরজা খুলে দেখি কলি খাবার নিয়ে এসেছে। ও হাত থেকে হট কেরিয়ারটা টেবিলের উপর রাখলাম এবং কোলে তুলে নিলাম। কি হলো জনাব, এত খুশি কেন? আম্মুকে বলেছি তোমার কথা। আম্মু খুব খুশি হয়েছে এবং কালকে আসেছে। আমার কথা শুনে কলি আমাকে জড়িয়ে ধরলো। সারাদিন কলিকে নিয়ে সব জায়গায় ঘুরলাম। পরের দিন ফজরের পর কলিকে নিয়ে স্টেশনে গেলাম, কারণ আজকে আব্বু আম্মু আসবে। কিছুক্ষণ বসার পর বাস আসলো। বাস থেকে আব্বু আম্মু নামলো। আমি আর কলি তাদের সামনে গেলাম। গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর দেখা হয়েছে, তারাও আমার খোঁজ খবর নিতে লাগলো। তোমাদের একজনের কথা বলছিলাম যে, ও হলো কলি। তারা কলির দিকে তাকালো। কলি আব্বুকে সালাম করলো। পরে আম্মুকে সালাম করতে যাবে, তখন আম্মু তাকে উঠিয়ে জড়িয়ে ধরলো। সারা রাস্তায় আব্বু আর আম্মু কলির সাথেই কথা বলেছে। আমাকে যেন এখন আর চেনেই না। আব্বু আম্মুকে বাসায় নিয়ে গেলাম এবং কিছুক্ষণ কথা বলে কলিকে তার বাসায় পৌঁছে দিতে গেলাম। আর বললাম কালকে বিকেলে আব্বু আম্মু তোমাদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কলিও খুব খুশি হলো। বাসায় এসে আম্মু আব্বুর সাথে অনেক কথা বললাম। দুপুরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য বের হব। যদিও আম্মু রান্না করতে চেয়েছিল, কিন্তু তারা জার্নি করে এসেছে, এখন ক্লান্ত, তাই আমি করতে দেয়নি। রেস্টুরেন্টে যাওয়ার পর উদ্দেশ্যে দরজা খুললাম। খুলে দেখি কলি কতগুলো ব্যাগ নিয়ে হাজির। আরে তুমি আর এতগুলি ব্যাগ কিসের? কোথায় যাচ্ছ? এই তো দুপুরে খাবার খেতে। আম্মু আব্বুকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। কোথাও যেতে হবে না, ভেতরে চলো। মানে সবার জন্য খাবার নিয়ে এসেছি আমি। ইমন কি এসেছে? আম্মু, তোমার বৌমা বলায় কলি একটু লজ্জা পেল। কলির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকলাম। আরে মা, তুমি? জি আম্মু, আপনাদের জন্য নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। পাগলি মেয়ে, এত কষ্ট করার কি দরকার ছিল? ও কিচ্ছু না, চলেন খেতে বসেন। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আম্মু আব্বু কলির রান্নার প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষে কলিকে বাসায় পৌঁছে দিলাম। পরের দিন বিকালে আব্বু আম্মু কলির বাসায় গেল এবং বিয়ের কথা পাকাপাকি করে এলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সবাই খুব খুশি। আমার বন্ধুগুলির মন একটু খারাপ, কারণ আমার কোনো শাড়ি নেই। সারাদিন অনেক ধকলের পর বিয়ের কাজটা শেষ হলো। এখন রাত 11টা বাজে। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আছি। মেহবুবকে আব্বু ফোন দিল। আব্বুর সাথে কথা বলে, দোস্ত চল। কোথায়? ভাবি তোর অপেক্ষা করছে। দোস্ত, ভয় লাগতেছে তো। ধুর বেটা, কিসের ভয়? সবাই ধরে বাসর ঘরে ঢুকিয়ে দিল। কলি খাটের মাঝে একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গেলাম। খাটের কাছে যাওয়া মাত্রই কলি খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর ভাই আর লিখতে পারবো না, আর লিখলে 18+ অ্যাডাল্ট হয়ে যাইব। আচ্ছা থাক, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তো কেমন হলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর কোটামুক্ত বাংলাদেশ চাই, এটা দাবি সবারই থাকবে এবং আমারও আছে। আপনারা সবাই ছাত্রছাত্রীদের পাশে থাকবেন, আমরাও আছি, আপনারাও থাকবেন।